মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে হাঁটু পানিতে নিমজ্জিত ফেনী শহর, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা। শরীয়তপুরে জাজিরে পদসেতু রক্ষা বাঁধের ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন 19টি স্থাপনা, হুমকিতে রাস্তাঘাট ও বসতবাড়ি। অসংখ্য ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে, আমরা আবেদন জানাইছি উপদেষ্টা রায়পুর, তারপরে আমাদের জায়গাগুলি ভাঙতেছে, আমরা তো যাবো। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই লক্ষ্য, কুষ্টায় নাহিদ ইসলাম, আবরার ফাহাদের কবর জিয়ারত। কক্সবাজারে সমুদ্রে নেমে স্রোতে ভেসে গিয়ে 24 শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরো 2, চলছে উদ্ধার কাজ। এবং বগুড়ায় কমছে না অপরাধ প্রবণতা, 1 বছরে ঘটেছে 82টি হত্যাকাণ্ড, রাজনৈতিক ছত্রছায়ায় জড়িত কিশোর তরুণরা। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদ শিরোনামের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির পানিতে নিমজ্জিত ফেনী শহর, 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 406 মিলিমিটার। শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট, মাছের ঘের ও পুকুর। এছাড়া উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে আরো জানাচ্ছেন ফারজান আফরোজ টুম্পা। টানা বৃষ্টিতে সড়ক যেন এখন নদী। এটি ফেনী শহরের চিত্র। জেলায় 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শহর ঘুরে দেখা যায় টানা বৃষ্টিতে শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর পেট্রো বাংলো, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক জুড়ে থই থই পানিতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী, স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পানি থাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। স্কুলে গেছিলাম, কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার না, পানি থাকতেছে না। পানি ঢুকে পড়ায় সড়কের দুধারের দোকানপাটের মালামাল সহ ক্ষতি হয়েছে ব্যাপক। আসার পর থেকে রাস্তায় কোনো গাড়ি নেই, এবং কি একটা বাস পাইছি সেটা অনেকবার নষ্ট হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে যে আজকে ফেনী শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানিও। এটা এখনো অনেক নিচে আছে বিপদসীমার। এখনই আতঙ্ক হওয়ার মতো কিছু হয়নি। ফেনী পৌর প্রশাসক জানান, বৃষ্টির গতির সাথে ড্রেনেজের পানি সরার সক্ষমতা না থাকায় শহরে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা, তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এগুলি ভাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং ছোট ছোট ড্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে এটি করতে হবে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। 24 ঘন্টায় জেলায় 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে ডুবে আছে সবুজবাগ, নতুন বাজার, তিতাস মোড় সহ বিভিন্ন স্থানের সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে 3 মাত্রার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। মাছ ধরা ট্রলারসমূহকেও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনী ও পটুয়াখালীতে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, সেই সাথে বাড়ছে নদ নদীর পানিও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও সাইদ ইব্রাহিম। আমরা শুরুতে চলে যাচ্ছি নিলয়ের কাছে। নিলয়, জনভোগান্তি নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে পৌর কর্তৃপক্ষ, বিস্তারিত জানান।
জেসিকা, আপনি যেমনটি বলছিলেন আসলে স্থানীয় প্রশাসন এখানে যে পৌর কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। এখানকার পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন তিনি বলছেন যে গত 24 ঘন্টায় ফেনীতে আসলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সে পরিমাণ বৃষ্টির যে পানি সেটি নামার কিন্তু কোনো জায়গা নেই। যে জায়গাগুলো রয়েছে সেগুলো অনেকটা শুরু এবং কি সংকুচিত, যে কারণে কিন্তু পানিগুলো ঠিকমতো নামতে পারছে না। তবে পৌর প্রশাসনের পক্ষ থেকে পুরো শহরের 18টি ওয়ার্ডে কিন্তু প্রায় 70 থেকে 80 জন ইতিমধ্যে কাজ করছে। পানিগুলো দ্রুত যেন নেমে যেতে পারে সেই বিষয়ে তারা কাজ করছে। তবে আপনাকে বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের একাডেমি এলাকায়। এখানে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি যেন 2024 সালের বন্যার সময় যে পরিমাণ পানি ছিল সেই ঠিক 2025 সালে আজকের এই দিনেও কিন্তু সেম একই পরিমাণ পানি এই সড়কে রয়েছে, যার কারণে কিন্তু এই সড়ক সহ আশপাশের এলাকা যেগুলো রয়েছে এই এলাকাগুলো পানির নিচে মানুষের ঘর বাড়ি কিন্তু নিমজ্জিত রয়েছে। বিশেষ করে বাসাবাড়িগুলোর নিচ তালা কিন্তু মানুষ পানিবন্দী আছে। তারা দুপুরের খাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু ঠিকমতো করতে পারেনি বলে আমরা জেনেছি। তবে এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটা পানির নিচে নিমজ্জিত রয়েছে। আপনাকে বলে রাখি, এখানকার আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। এখানকার আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমানের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে গতকাল বিকেল 3টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ অর্থাৎ চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা ছিল 406 মিলিমিটার। এটি ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। এছাড়া তিনি বলছেন যে আগামী 2 দিন যাবৎ এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার তিনি বলছিলেন যে ফেনীতে যেমন ফুলগাজী পরশুরামে মুহুরী কহুয়া নদীর যে পানি সেটি ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে কিন্তু বেশ কিছু নদীর যে বেড়িবাঁধ রয়েছে সেটি কিন্তু ভাঙনের কবলে রয়েছে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে, মানুষের মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করছে। যেহেতু 2024 সালে যে ভয়াবহ বন্যা সেই বন্যার যে ধকল সেটি কিন্তু ফেনীর মানুষ কাটিয়েছে। সেই কাটানোর সাথে সাথে কিন্তু আজকে যে 2025 সালে যে গতকাল আজ সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত এবং পানির যে তোড় সেসব কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, খুব আতঙ্ক বিরাজ করছে। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 2-1 দিনের মধ্যে যদি বৃষ্টিপাত যদি না কমে তাহলে কিন্তু নদীর বাঁধ ভাঙবে। সেক্ষেত্রে 2024 সালে যে ভয়াবহ বন্যা সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু মনে করছে। তবে আমরা সকাল থেকে দেখেছি বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছে সেই সব মানুষগুলো কষ্টে দিনাতিপাত করছে। এইসব সড়কগুলোতে ফেনী শহরের অধিকাংশ সড়কে কিন্তু ইতিমধ্যে যান চলাচল বন্ধ রয়েছে, যান চলাচল করতে পারছে না, যার ফলে নিম্ন শ্রেণীর মানুষরা দুর্ভোগে পড়েছে। স্কুল কলেজ শিক্ষার্থীরা কিন্তু ঠিকমতো স্কুল কলেজে যেতে পারছে না। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সকাল থেকে বন্ধ ঘোষণা করেছে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হচ্ছে, সেই সব পরীক্ষা হওয়ার কারণে কিন্তু সেসব প্রতিষ্ঠানগুলো সেখানে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সেখান থেকে বাসায় ফেরার পথে কিন্তু তারা এই সড়কগুলোতে যে পানি রয়েছে সেগুলো ডিঙিয়ে কিন্তু দুর্ভোগ করে কিন্তু সেরা বাসায় যাবে বলে আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী শহরের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, জলাবদ্ধতায় জনভোগান্তি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ জেসিকা। যেমনটি বলেছিলেন, আসলে গত 3 থেকে 4 দিনের যে টানা বৃষ্টি, এর সাথে গতকাল রাত 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 215 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে আপনার এই যে পটুয়াখালী যে সদরের যে পুরান বাজার, নূতন বাজার, আপনার কালিকাপুর, তারপর হলো গার্লস স্কুল রোড, মহিলা কলেজ এবং সরকারি কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে আছে। এবং আপনি দেখতে পাবেন যে জায়গাটা দাঁড়িয়েছে এখানে কিন্তু বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং তারা কিন্তু এখন আপনার ঘরে কিন্তু কোনো রান্নাবান্না আজকে করতে পারেনি। তারা তাদের ঘর তারা খাটের উপর উঠে বসে আছেন এমনটা জানিয়েছেন তারা আমাকে। এছাড়া আমি কথা বলেছি এখানে স্কুল কলেজে যাওয়া অনেক শিক্ষার্থীদের সাথে, তারা বলেছে যে আজকে তাদের স্কুল কলেজে অনেক সমস্যা হয়েছেন এবং এখানে আপনার যে শেরেবাংলা বালিকা বিদ্যালয় আছেন সেই বালিকা বিদ্যালয়ের অনেকজন আছে, তারা
আপনার তাদের সাথে কথা বলেছি। তাদের যে অর্ধবার্ষিক সাধারণ সভা সেই পরীক্ষাগুলো কিন্তু তারা দিতে পারেনি বলে আমাকে জানিয়েছেন। এছাড়া কিন্তু আমি কথা বলেছি এখানে কয়েকজন টিচার এসে তারা বলেছেন যে পরিমাণ পানি স্কুলে ঢুকে গিয়েছেন তাতে পরীক্ষা নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি বা হবে না। আমরা এই জন্য পরীক্ষা স্থগিত করেছি। এবং এছাড়া আমি আপনাকে আরেকটু যদি দেখাতে দেখবেন যে ঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছে এবং যে মানুষের যে অবস্থা যে তারা যে ঘরে থাকবে সে অবস্থাও তাদের কিন্তু নেই বললেই চলে। এবং ঘরের ভিতরে পানি ঢুকে গিয়ে তারা কিন্তু এক পর্যায়ে তারা কিন্তু মানে অসহায় অবস্থায় আছেন। আমি একটু কথা বলবো এই এলাকার এক বাসিন্দা, তার সাথে শুনবো যে এখানে কি ধরনের সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের দেশ প্রতিনিধিকে, পটুয়াখালীর এবং দেশ টেলিভিশনের সবাইকে। আমরা পটুয়াখালীর অবহেলিত এই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অধিবাসীরা আমরা নিমজ্জিত জলাবদ্ধতার কারণে দীর্ঘদিনের সৃষ্ট জলাবদ্ধতায় আমরা নিমজ্জিত। এখানে প্রশাসনের কি নজরে নেই আমাদের দাবি অতি সত্বর আমাদের এই পটুয়াখালীর 7 নম্বর ওয়ার্ড সহ পটুয়াখালীর সর্বত্র জলাবদ্ধতা নিরসন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কল্পে সংশ্লিষ্ট দপ্তর সরকারি সবাইকে উদাত্ত আহ্বান জানাই। এটাই আমাদের সাধারণ জনগণের দাবি। ধন্যবাদ সবাইকে। আপনি শুনছিলেন যে আসলে তারা তাদের দুর্বিষহর কথা তুলে ধরেছেন। এছাড়া আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, গলাচিপা, রাঙ্গাবালি, বাউফল থেকে শুরু করে প্রতিটি জায়গা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে জলবদ্ধতা সেই জলবদ্ধতা নিরসনের জন্য তারা পৌর কর্তৃপক্ষকে দায়ী করেছেন এবং তারা বলতেছেন তাদের পৌর কর্তৃপক্ষ যেন অচিরেই যেন জলবদ্ধতা নিরসন করেন এমনটাই তারা জানিয়েছেন। এই ছিল পটুয়াখালী জলবদ্ধতা নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জেসিকার কাছে। জেসিকা। সাইদ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নিলয় আপনাকেও। দর্শক, বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে খুলনা শহরেও। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, জলাবদ্ধতার জন্য জনজীবনে কি কি প্রভাব পড়ছে বিস্তারিত জানান। জেসিকা, খুলনা নগরীতে কিন্তু গত 3 দিনে যে টানা বৃষ্টি হয়েছে জলাবদ্ধতার শিকার হয়েছে সাধারণ যে মানুষ। নগরীর রয়্যাল মোড়, টুটপাড়া মোড়, নিউ মার্কেট মোড়, জোড়াগেট মোড় সহ বিভিন্ন আবাসিক এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তির সম্মুখীন হয়েছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এবং যারা চাকরি বা ব্যবসার কাজে প্রতিদিন গন্তব্যে যায় তারা কিন্তু খুবই বিপাকে পড়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে আসলে আউটার বাইপাস লিংক, যেটা দিয়ে কিন্তু খুলনা নগরীতে প্রবেশ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাতে গত 3 দিনের বৃষ্টির কারণে কিন্তু হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে এবং এই পানি নিষ্কাশনের কিন্তু কোনো আসলে সমাধান নেই। আমরা খুলনা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তাদের কিন্তু জলাবদ্ধতা নিরসনের 2-3টি প্রকল্প চলছে। এই প্রকল্পগুলো আসলে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই জলাবদ্ধতা কমবে না। পাশাপাশি সংস্কার কাজের পাশাপাশি খুলনা ওয়াসাও কিন্তু তাদের পানির পাইপলাইন বসানোর জন্য বিভিন্ন সড়ক কিন্তু কেটেছে, যার কারণে কিন্তু জলাবদ্ধতা আসলে সৃষ্টি হয়েছে। তবে সাধারণ নগরবাসী যে অভিযোগটি আমাদেরকে করেছে যে এই জলাবদ্ধতা কিন্তু খুলনা শহরে নতুন নয়, প্রতি বছরই কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই একই বিষয় বলা হয় যে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা খুব দ্রুত নিরসন হবে। গত বলা যায় 10-15 বছর ধরেই কিন্তু এই জলাবদ্ধতার শিকার হচ্ছে খুলনা নগরবাসী এবং এই পুরো সম্পূর্ণটা জলাবদ্ধতার দায় কিন্তু আসলে পড়ে খুলনা সিটি কর্পোরেশনের উপর, কারণ তারাই কিন্তু নগরবাসীকে পর্যাপ্ত সেবা দিতে ব্যর্থ হয়েছে। তো খুলনা জলাবদ্ধতা নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আর রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। কক্সবাজারে টানা বর্ষণে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও সচেতন হননি সংশ্লিষ্টরা। সহকর্মী আব্দুর রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রতি বর্ষার মৌসুমে কক্সবাজারের পাহাড় ধসের ঘটনা ঘটে, কেড়ে নেয় অনেক তাজা প্রাণ। স্থানীয়রা বলছে বৃষ্টি নামলেই ঘিরে আসে আতঙ্ক। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পুনর্বাসনের নিশ্চয়তা না থাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ পদদেশ ছাড়তে রাজি নন অনেক বাসিন্দাই। আর আত্মীয় অন্যমিকা সামর্থ্য নাই রে সমান জায়গা যাই আরে থাকিবার মতন এই আর যদি সরকার হনমিকা আসর দে আর আসর মাঝে যাইম বই
যখন ঝড় বৃষ্টি বাতাস তুফান দেয় তখন আমরা এই ভয়ে থাকি যে এখানে থাকি ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। কষ্টতে আছি, মানে ঝুঁকিপূর্ণ, আমরা খুব জ্বর মানে খুব কষ্টের দিন যায়, আমাদের খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়, পাহাড় দোষী পড়ে যায়, আমাদের রাত্রে ঘুম হয় না। জেলা প্রশাসনের দাবি অতিবৃষ্টি শুরু হলেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে একই এলাকার বাসিন্দাদের প্রতি বছর সরিয়ে নেওয়া প্রশাসনের জন্য হয়ে উঠেছে বাড়তি চাপ ও চ্যালেঞ্জ। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। প্রতিবার তাদেরকে নিয়ে আসা এটি সরকারের জন্য এবং দপ্তর সংস্থাগুলোর জন্য এটা আমাদের একটা বাড়তি চাপ। আগামীতে সঠিক প্রক্রিয়ায় সরকারের নিকট আবেদন জানালে এসব বাসিন্দাকে ভূমিহীন হিসাবে অন্য কোথাও জমির বন্দোবস্ত পেতে পারে কিনা তা জেলা প্রশাসন গভীরভাবে বিবেচনা করছে। আগামীতে তারা উপযুক্তভাবে সরকারের কাছে আবেদন করেন তাহলে ভূমিহীন হিসেবে তাদেরকে যে বন্দোবস্ত দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো আমরা বিবেচনা করে দেখব। স্থায়ী আবাসনের ব্যবস্থা ও আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রায় 2 লক্ষ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। কক্সবাজারে চলতি বর্ষা মৌসুমে 4 দিনের ভারী বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষার শুরুতেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে 150 মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। হুমকিতে রয়েছে আশেপাশের রাস্তাঘাট ও শতাধিক বসতবাড়ি। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবি তারা জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চোখের সামনে পদ্মায় তলিয়ে যাচ্ছে চাচার দোকান, তবুও থামেনি সে। ভাঙার আগেই কাঁধে তুলে নিয়েছে কাঠের গুঁড়ি, চোখে শুধু বাঁচারাকুতি। প্রকৃতির নির্মম আঘাতেও যে শিশু এমন অটল, তার দৃঢ়তায় বড়রাও বিস্মিত। পদ্মার ভাঙনে শুধু মিজান নয়, আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত 600 পরিবার। নদী ভাঙনে মাত্র 1 ঘন্টায় ভেঙে পড়েছে 150 মিটার বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয় 50টি ঘর ও 9টি দোকান। হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়। প্রথমে টলার পানির গর্ভে বিলীন হয়ে যায় এবং এখানে লজঘাটের সিঁড়ি ছিল সেটাও চলে যায়। 2টা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি। জায়গাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। হাটে একটা সারের দোকান একবারে অসংখ্য ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে, আমরা আবেদন জানাইছি উপদেষ্টা রায়গুলো, তারপরে আমাদের টাকাগুলি ভাঙতেছে, আমরা তো যাবো। পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে। ধসে পড়া বাঁধের পরিদর্শনে গেছেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী। তিনি জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতিটা আসলে আমাদের নজরদারির মধ্যে আছে এবং বেশ কিছু পরিবার আসলে হচ্ছে যে তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র সরিয়ে নিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের আওতাভুক্ত 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আগে থেকেই সতর্ক ছিল। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের প্রত্যাশা স্থানীয়দের। চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। 3 নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সিইসি এমএমএম নাসির উদ্দিন। এই নির্বাচনেও অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। শিউলি রায় রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডা রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিইসি এমএম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানতে চান কানাডা রাষ্ট্রদূত। ব্যালট প্রকল্পেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। কানাডা হ্যাড অ্যান ইলেকশন লাস্ট ইয়ার, গত বছরই তো ওনাদের একটা ইলেকশন হয়েছে, সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকে ফেস করতে হয়েছে। সুতরাং ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ হয়েছে যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা দিবে। উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস ইস্যু। বিগত 3টি নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের এবার নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন সিইসি। যাদের এক্সপেরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে
এদেরকে কোনো মতেই না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে কানাডার পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করার কথা জানান সিইসি নাসির উদ্দিন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। যারা অন্ধকারের শক্তি আর পতিত স্বৈরাচারের শক্তিকে সামনে আনতে চায় তারাই পিআর পদ্ধতি চেয়ে নির্বাচনকে পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর আওয়ামী লীগ বেনামে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন দলটি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন নাইম আফসান। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ সভার। এতে উপস্থিত হয়ে বক্তারা বলেন, শুধু জুলাই অভ্যুত্থান নয়, বিগত সব অভ্যুত্থানে যারা নিহত তাদের সবাইকে মূল্যায়ন করতে হবে। বলেন, নির্বাচন পিছিয়ে ফ্যাসিস্টের পুনর্বাসন করার ষড়যন্ত্র করছে কিছু কিছু রাজনৈতিক দল। এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে মাতামাতি করলে অন্যদের প্রতি অশ্রদ্ধা জানানো হয় আমি মনে করি। জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে, আবার গণপরিষদ নির্বাচন, বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে। আমরা একটা নির্বাচন চাই, জনগণের কাছে আসেন, আপনাদের দাবি দেওয়া নিয়েও ওই যে ছাত্ররা হাঁটতেছে হাঁটেন, আপনার দাবি দেন, ওই দাবি নিয়ে নির্বাচনে আসেন, তারপর জনগণ যার পক্ষে রায় দিবে তারাই যাবে সরকারে। স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা অন্ধকারের শক্তি আর পতিত স্বৈরাচারের শক্তিকে সামনে আনতে চায় তারাই পিআর পদ্ধতি চেয়ে নির্বাচনকে পিছাতে চায়। যারা নির্বাচন ভয় পায়, যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কায়দা কানুন, তারা ধরছে পিআর। আমার কাছে মনে হয় পিআরটা এখন তো যথেষ্ট না। এ সময় নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, বর্ষা শুরু হতেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পদ্মা সেতুর রক্ষা বাঁধের ভাঙন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, ভাঙনের সবশেষ পরিস্থিতি কি আর প্রশাসনিক পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত তথ্য জানান। জেসিকা, সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি মুষলধারায় বৃষ্টি পড়ছে। এর মাঝেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে এখানে উপস্থিত থেকে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান রেখেছে। এই মুহূর্তে অবস্থান করছি মঙ্গলমাঝির ঘাটে। এখানের পিছনের চিত্র যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি প্রতিকূল অবস্থায় থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের যে শ্রমিকরা রয়েছেন তাদের শ্রমিকদের নিয়ে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, তারা এখানে ইতিমধ্যেই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 1000 জিও ব্যাগ ডাম্পিং করেছে এবং তাদের কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি সকালের দিকে কিন্তু পদ্মা নদী শান্ত থাকার কারণে কিন্তু ভাঙন তেমন একটা দেখা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পরে কিন্তু একটি আধা পাকা যে ভবন, সেই ভবন কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে যায়। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই পদ্মা মঙ্গলমাঝি যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু প্রায় 15 থেকে 20টি দোকান এই নদী গর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি এখানে যে আধা পাকা যে টিনের যে ঘরগুলো রয়েছিল সেগুলো কিন্তু এই নদীতে বিলীন হয়ে যায়। এ কারণে কিন্তু আমরা দেখেছি উপজেলা প্রশাসন যিনি কিনা রয়েছেন কাবেরী রয়, তিনি এখানে উপস্থিত হয়েছিলেন এবং এখানে নদী ভাঙা মানুষদের সাথে তারা কথা বলেছেন এবং তাদেরকে কিন্তু প্রতি জনপ্রতি প্রায় 26 জনকে তারা 5000 টাকা করে নগদ অর্থ এবং টিন বিতরণ করেছেন এবং পাশাপাশি তাদেরকে শুকনো খাবার বিতরণ করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী সুমন কুমার বণিক। আমরা তার সাথে কথা বলবো, আসলে এই যে ভাঙনের মূল কারণটা কি এবং এই ভাঙন রোধে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? গতকাল বিকেলে 4টার দিকে আকস্মিকভাবে এখানে নদী ভাঙন হয় আর কি। তো আমরা ধারণা করছি এখানে হয়তো ডিপ স্কাউরিং এর কারণে এই নদী ভাঙনটা হয়েছে এবং ইতিমধ্যে আমরা আজকে সকাল থেকেই আমাদের 2টা বার্জে 100 জন শ্রমিক এবং 2টা বার্জে আমরা ইতিমধ্যে ডাম্পিং কাজ চলমান রেখেছি আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি কিনা উপপ্রকৌশলী রয়েছেন সুমন কুমার বণিক, তার কথা। পাশাপাশি এখানকার যারা স্থানীয় বলছেন এই অস্থায়ী যে বাঁধটি করা হচ্ছে সেটি কিন্তু তাদের ক্ষণস্থায়ী স্বস্তি দিলেও দীর্ঘস্থায়ী স্বস্তি পাবে। তারা চাচ্ছে যে এই পদ্মার পারে যেন একটি স্থায়ী বেড়িবাঁধ এই অন্তর্বর্তী সরকার করে। এ কারণেই কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তাদের ঘর বাড়ি যেগুলো রয়েছে ঝুঁকিতে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছে। তো এই ছিল শরীয়তপুরের পদ্মা পাড়ের ভাঙন থেকে সর্বশেষ। জেসিকা।
সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নদী ভাঙনের সবশেষ খবর জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে এনসিপি কাজ করে যাবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দেশের সার্বভৌমত্বকে অখণ্ড রেখে বাংলাদেশপন্থী রাজনীতি করবে এনসিপি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এ সময় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসরিম জারা সহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে তারা জুলাই আন্দোলনের শহীদদের খোঁজ খবর নেন। আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যেই স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 নিখোঁজ শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। মঙ্গলবার ভোর 5:30 থেকে 6টার মধ্যে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সমুদ্র সৈকতে একসাথে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। তারা ডুবে গেলে বিচ কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে উদ্ধার তৎপরতা শুরু হয়। এই সময় রিয়াদ মিয়া এবং ফারহান নামে 2 জনকে জীবিত উদ্ধার করে সম্ভব হয়। পরে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী যোগ দেয়। নিখোঁজ 3 জন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অপর 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত মরদেহটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান রহমান সাবাবের। এছাড়া একই বিভাগ ও একই শিক্ষাবর্ষে অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামে 2 শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ, বিচ কর্মী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি হয়েছেন 425 জন রোগী। মঙ্গলবারের তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার রাত সকাল 8টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন 425 জন রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 51 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন 13,188 জন। বগুড়া কমছে না অপরাধ প্রবণতা। পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার, ভূমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ তুচ্ছ ঘটনায় 1 বছরে হত্যার ঘটনা ঘটেছে 82টি। এসবের বেশিরভাগের সঙ্গে জড়িত রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিশোর ও তরুণরা। সহিংসতা থেকে রেহাই পায়নি সাংবাদিক ও পুলিশও। সঞ্জু রায় রিপোর্ট। সম্প্রতি বগুড়া জুড়ে আলোচনার ঝড় তোলে রিকশা চালক শাকিল হত্যাকাণ্ড। স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় গত 14 জুন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই জিতু সহ তার আরো 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ 17 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো 14 জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে তাদের। ছেলে একটা সংসারে হাল আসলো, তাকে মারে ফেলে দিছে, আমি তার বিচার চাই। আমার ভাইকে হত্যা করার পরেও ওদের সাহস কিভাবে হয় আমাদেরকে এইভাবে হুমকি দেওয়ার? এরা জিতু থেকে 3 ডবল। আমি চাচ্ছি সবারই শাস্তি হোক। পুলিশের পরিসংখ্যান বলছে 2024-এর জানুয়ারি থেকে 2025-এর জুন পর্যন্ত বগুড়ায় 116টি হত্যাকাণ্ড ঘটেছে। জুলাই ও আগস্টে 30টি হত্যাকাণ্ড এবং 11-10 মাসে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে আরো 52টি। হত্যাকাণ্ড ছাড়াও সাইবার অপরাধ বৃদ্ধি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সহ অন্যান্য অপরাধের চিত্রও দেখা যায়। এর মধ্যে আলোচিত কিশোর গ্যাংয়ের হামলায় 2 সাংবাদিক ও 2 পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনাও। এসব ঘটনার জন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অপরাধের সুষ্ঠু বিচার না হওয়া এবং আধিপত্য ও মাদক বিস্তারকে দায়ী করছেন স্থানীয় নেতারা। আমরা যারা রাজনীতি করি আমাদেরও দায়িত্ব রয়েছে,
এবং প্রশাসনের তো দায়িত্ব রয়েছে, সরকারের তো দায়িত্ব রয়েছে। আমরা প্রশাসনকে এই ব্যাপারে আমরা তাগিদ দিয়েছি। এখানে আমরা লক্ষ্য করেছি যে কিশোর এবং বেকার মাদকাসক্ত যুবক তরুণরাই এখানে বেশি জড়িত। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনারা জানেন বগুড়া কিশোর গ্যাংয়ের সংখ্যাও বেশি। এগুলো নিরসনে জেলা পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলোকে আরো তৎপরতা বৃদ্ধি করতে হবে। পুলিশ বলছে প্রতিটি ঘটনায় তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আর আদালত সংশ্লিষ্টরা বলছেন হত্যা মামলায় বগুড়ায় কোনো আসামিকে সহজে জামিন দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলার যে এই যে অবনতিটা ঘটছে সে জায়গাটায় আমরা চেষ্টা করেছি যাতে তারা জামিন না পায়। ঘটনা ঘটার পরে দ্রুততম সময়ের মধ্যে মামলা ইনভেস্টিগেশনটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করি এবং আসামি গ্রেপ্তার কিন্তু ঘটনার পর প্রত্যেকটা ঘটনা করছি। এর আগে 2023 সালে বগুড়া জেলায় 87টি আর 2022 সালে হত্যাকাণ্ড হয়েছিল 89টি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সলঙ্গা ইউনিয়নের পূর্ণা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। স্থানীয়রা জানায় আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে সলঙ্গা থেকে অটোরিকশা যোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। মহাসড়কের সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছলে হাটিকুমরুল থেকে বনপাড়া গ্রামী দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মান্নান ও তার ছেলে জুয়েল নিহত হন। এ সময় আহত হন তার বড় ছেলে রাসেল খন্দকার। এদিকে গাজীপুরে শ্রীপুরে কারখানায় যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সুফিয়া স্পিনিং মিলসের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত শিল্পীর বাড়ি ময়মনসিংহের নন্দাইল উপজেলায়। পুলিশ জানায় শিল্পী ভোরে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ৬ দফা দাবি আদায়ে একযোগে আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারীরা। নিয়োগ বিধি সংশোধন থেকে শুরু করে বেতন বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। সহকর্মীদের পাঠানো তথ্যছবি তারা জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ময়মনসিংহে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। নিয়োগ বিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ 6 দফা দাবি তোলেন তারা। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশের 1,20,000 আউটরিচ টিকা কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। একই দাবি নড়াইলের কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত ও ই সার্ভিস ডিপ্লোমা স্বীকৃতি তাদের ন্যায্য অধিকার। ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। আমরা টেকনিক্যাল সহ 6টি দাবি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জেলায় অবস্থান কর্মসূচি পালন করছি। সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের ন্যায্য দাবিটুকু মেনে আমাদের যে কাজে যে সম্মানটুকু দেওয়ার টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে আমাদের জন্য সেই সম্মানটুকু প্রদান করেন। নাটোরে স্বাস্থ্য সহকারীরা 3 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি নিয়ে। লালমনিরহাটে স্বাস্থ্য সহকারীরা শুধু অবস্থান কর্মসূচি নয় কর্মবিরতিও পালন করছেন। দাবি দেওয়া বাস্তবায়ন না করে সরকার, তাহলে আমাদের 1/9/2025 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনের চিন্তাধারা আমাদের আছে। আমাদের এখানে যারা এএসটি ট্রেনিং একটা আমাদের বিষয় আছে, যে এএসটি ট্রেনিং করছেন যারা, তাদের এই এএসটি যাদের ট্রেনিং করা আছে তারা যেন এই ট্রেনিংয়ের মাধ্যমেই 11তম গ্রেডে যেতে পারেন। চাঁপাইনবাবগঞ্জেও নিয়োগ বিধি সংশোধন 14তম গ্রেড টেকনিক্যাল পদমর্যাদা ও গ্রেড উন্নীতিকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। মৌলভীবাজারে জেলা সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে 7 উপজেলার স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। আজকে আমরা সকল স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এখানে সমবেত হয়েছি আমাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের 6 দফা দাবি, এর মধ্যে প্রধান দাবি হচ্ছে
নিয়োগ বিধি সংশোধন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল ডিগ্রি মাদ্রাসা নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, অধ্যক্ষ রফিকুল আলম জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক এই মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি সহ অন্যান্য সদস্যদের মনোনয়ন প্রদান করা হয়। সেই কমিটি বর্তমানে মাদ্রাসার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করছে। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক। কিন্তু পলাতক সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ হোসাইন ও তার অনুগতরা মাদ্রাসার নামে অনলাইন ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অভাবের সংসারে হাল ধরেছিলেন শৈশব থেকেই। মাস্টার্স পাশ করা মেধাবী এ যুবকের ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে নিজ উপার্জনে তৈরি করবেন বাড়ি, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন সেথায়। তবে সবই লণ্ডভণ্ড হয়ে গেছে 1 বছর আগের জুলাইয়ের ঝড়ে। বলছিলাম সাভারে জুলাই বিপ্লবের শহীদ আব্দুল কাইয়ুমের কথা। তার পরিবারে এখন একদিকে সন্তান হারানো শোক, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তা। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ানি মন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাভারের শহীদ আব্দুল কাইয়ুমের। আন্দোলন চলাকালে প্রতীত স্বৈরাচার সরকারের নির্দেশে যখন বাড়ি বাড়ি অভিযান চালাতো পুলিশ, তখন ঠিকমতো বাড়িতেও থাকতে পারতেন না কাইয়ুম। অভাব অনটনের সংসারে কাইয়ুমের সংগ্রাম শুরু হয়েছিল শৈশব থেকেই। পরিবারে 2 ভাই 1 বোনের মধ্যে কাইয়ুম সকলের ছোট। বড় ভাই বিয়ে করার পর থেকেই সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে কাইয়ুমের কাঁধে। লেখাপড়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে কখনো দুধ, কখনো আবার বগুড়া থেকে দই সংগ্রহ করে বিক্রি করতেন নিজ পাড়া মহল্লায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন কাইয়ুম। মাকে বলেছিলেন, একটু অপেক্ষা করো, এবার শেষ হতে চলেছে আমাদের কষ্টের দিন। তবে নিয়তি যে বড়ই নিষ্ঠুর। 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পুলিশের এক নির্মম বুলেট কেড়ে নিয়েছে পরিবারের স্বপ্নযাত্রার সেই সারথীকে। জুলাই থেকে আন্দোলন শুরু হইলো, ওই জুনে আর কি, ওই জুন মাসে থেকে আমার বলতো যে মা আমাদের দুঃখের দিন শেষ। আবার পরিকল্পনা ছিল যে আমি লেখাপড়া শেষ করে ব্যবসা করি আর চাকরি করি, যাই করি আমি একটু জায়গা কিনা আমার বাবা বলে বাড়ি করে। ও ক্লাস 9-এ থাকতে থেকে এই যুদ্ধ করছে সংসারের লেগে। কাইয়ুমের স্বপ্ন ছিল পড়ালেখা শেষে ব্যবসা করে সুন্দর একটি বাড়ি বানাবেন, সে বাড়িতে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। শেষ জীবনে যে সন্তান ছিল বেঁচে থাকার অবলম্বন, তার শূন্যতায় জীবনের শেষ অধ্যায় নিয়ে এখন দুশ্চিন্তা বাবা কফিল উদ্দিনের। ছেলে থাকলে তো আমাদের কষ্ট হতো, এখন নাই আমাদের খুব কষ্ট। এই সরকারের কাছে যাই, যারা যারা অকর্ম করছে এই সরকার সবাকে আইনের আওতায় আইনে তাদের বিচার হোক। সন্তানের প্রাণের বিনিময়ে যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সে দেশে আগামীতে আর কেউ যেন এমন দানব হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের। দেওয়ানি মন, দেশ টিভি, সাভার। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।